আজকের আমাদের টপিক রয়েছে আরআরবি এনটিপিসির এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি অর্থাৎ পরিবেশ ও বাস্তুবিদ্যার সমস্ত প্রশ্নের সমাধান, যেগুলো আরআরবি এনটিপিসি অল 125 শিফটের পিওয়াইকিউ পড়েছিল। সেই প্রশ্ন থেকে আমরা কিন্তু সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই প্রশ্নের সমাধান নিয়ে, পরিবেশ এবং বাস্তুবিদ্যা নিয়ে। ঠিক আছে, চলো। প্রথম টপিক হবে কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। এই টপিক থেকে আমাদের কী কী রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। বাস্তুবিদ্যা শব্দটি কে তৈরি করেন? বাস্তুবিদ্যা শব্দটি কে তৈরি করেন, এটা বাস্তুবিদ্যা শব্দটি কে দিয়েছিলেন, সেটা হচ্ছে কি আর্নেস্ট হ্যাকেল। অপশন নাম্বার ডি, আর্নেস্ট হ্যাকেল কিন্তু আমাদের এই শব্দটি দিয়েছিলেন বাস্তুবিদ্যা। ঠিক আছে, আচ্ছা দেখো, শক্তি স্থানান্তরের 10% সূত্রটি কে দিয়েছিলেন, অর্থাৎ লিন্ডেম্যানের 10% সূত্র যেটাকে বলি, বা 10% সূত্র, সেটা কিন্তু দিয়েছিল লিন্ডেম্যান, যে আমাদের এক স্তর থেকে অপর স্তরে যাওয়ার জন্য তার 10% সূত্র, 10% শক্তি স্থানান্তরিত হয়, যত থাকে তার 10% শক্তি স্থানান্তরিত হয়। এটাই কিন্তু লিন্ডেম্যানের 10% বা 10% সূত্র। নেক্সট রয়েছে দেখো, মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে জীব কোন ধরনের পুষ্টি গ্রহণ করে তার নাম হলো। তাহলে কোন ধরনের মৃত এবং ক্ষয়প্রাপ্ত যে জীব থেকে যদি পুষ্টি সংগ্রহ করে, সেই পুষ্টিকে বলে থাকি আমরা সেপ্রোফাইটিক পুষ্টি। দেখো এখানে তারপরে কি রয়েছে, খাদ্য শৃঙ্খলের তৃতীয় স্তরের নিচের কোনটি অবস্থিত? নিচের কোনটি অবস্থিত? অপশন নাম্বার সি, গৌণ ভোক্তা, বা আমরা কি বলি তাকে সেকেন্ডারি কনজিউমার বলে থাকি। ঠিক আছে, আমরা এখানে আমাদের একটা শর্ট রয়েছে, বা একটা শর্টের মধ্যে আমাদের কিন্তু এই এনভায়রনমেন্ট এবং ইকোলজি সব প্রশ্নই কিন্তু রয়েছে, যতগুলো পড়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া তাদের নিজস্ব খাদ্য তৈরি করে, তারা নিম্নলিখিত কোন পুষ্টি প্রক্রিয়া গ্রহণ করে? তাহলে কোন পুষ্টি প্রক্রিয়ার মধ্যে পড়ে? তারা কিন্তু অটোট্রফিক, যেটা বলো নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাহলে বা স্বভোজী পুষ্টি সেটাকে বলে থাকি, বা স্বভোজী যারা নিজের পুষ্টি নিজেই তৈরি করতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে অটোট্রফিক পুষ্টি। দেখো, কাঠামোগত দৃষ্টিকোণ থেকে সমস্ত বাস্তুতন্ত্র অজৈবিক এবং জৈবিক উপাদান দ্বারা গঠিত। নিচের কোনটি একটি বাস্তুতন্ত্রের অজৈবিক উপাদান? সেটা কিন্তু অজৈবিক উপাদান বায়ুমণ্ডলীয় আর্দ্রতা, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড, সবুজ উদ্ভিদ। কাঠামোগত দিক থেকে বলছে যে সমস্ত বাস্তুতন্ত্রের অজৈবিক এবং জৈবিক উপাদান দ্বারা গঠিত। নিচের কোনটি বাস্তুতন্ত্রের অজৈবিক উপাদান? ঠিক আছে, সেটা কিন্তু সবুজ উদ্ভিদ হবে। এটা কিন্তু জৈবিক উপাদান বা জৈব উপাদান বলতে পারি সে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অজৈবিক উপাদান, কি বলতে পারি, সবুজ উদ্ভিদ। নেক্সট দেখো কি রয়েছে, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য থেকে প্রশ্ন রয়েছে, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। দেখো কি রয়েছে, ভারতীয় বন্য গাধা পাওয়া যায় কোথায়? গুজরাট, কেরালা, উড়িষ্যা, রাজস্থান। তো কোথায় সঠিক উত্তর হবে কি? গুজরাটে পাওয়া যায়। বন্য গাধা কোথায় পাওয়া যায়? গুজরাটে। নোনা জলের কুমির কোথায় পাওয়া যায়? নোনা জলের কুমির পাওয়া যায় দমন ও দিউ দ্বীপপুঞ্জে, কর্ণাটক দ্বীপপুঞ্জে, কেরালা দ্বীপপুঞ্জে, না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, দমন এবং দিউ দ্বীপপুঞ্জে। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে, দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে নিম্নলিখিত কোন মাটির উপস্থিতি এই অঞ্চলকে চা এবং কফির চাষের জন্য উপযুক্ত করে তোলে? সেটা কি ল্যাটেরাইট মৃত্তিকা, যেটা এবং চা এবং কফির জন্য উপযুক্ত করে তোলে। নেক্সট দেখো কী রয়েছে, বাঘ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব বাঘ দিবস কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ, 29শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়, বা টাইগার ডে, যেটাকে বলা হচ্ছে লাল পান্ডা ড্যাশ পাতা খায়। কার পাতা খায়? পাইনের পাতা, ইউক্যালিপটাস, না ম্যাপন, না বাঁশ। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, বাঁশের পাতা পায়। লাল পান্ডা কার পাতা পায়? বাঁশের পাতা খায়। ঠিক আছে, দেখো সুন্দরবন বদ্বীপ নিম্নলিখিত কোন নদী দ্বারা গঠিত? সুন্দরবন বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? সেটা কিন্তু হবে কি, আমরা সবাই জানি যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত বদ্বীপ, সেটাই হচ্ছে আমাদের সুন্দরবন বদ্বীপ। নেক্সট দেখো কী রয়েছে, ড্যাশ হলো ভারতের একটি জৈব সংরক্ষণাগার যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও বটে। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের কি ড্যাশ ভারতের জৈব সংরক্ষণ, আমাদের হচ্ছে সুন্দরবন, এবং যেটা বিশ্ব ঐতিহ্য স্থানও বটে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। দেখো নিচের দিক থেকে IPBES এর সঠিক পূর্ণরূপ কোনটি? অর্থাৎ এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে কি ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস। ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস এর পুরো নাম। নেক্সট দেখো কী রয়েছে, ভারতের কোন জৈব সংরক্ষিত অঞ্চলগুলি বিশ্ব নেটওয়ার্ক জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? সেটা কিন্তু নন্দাদেবী
সুন্দরবন, মান্নার উপসাগর না মানস? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, মানস। মানস কিন্তু আমাদের অন্তর্ভুক্ত নয়। নেক্সট দেখো কি রয়েছে, 2018 সালে ইউনেস্কোর বিশ্ব জীবমণ্ডল সংরক্ষণ নেটওয়ার্ক ভারতের কোন জীবমণ্ডল সংরক্ষণাগারটি অন্তর্ভুক্ত রয়েছে? সেটা কিন্তু কি অপশান নাম্বার ডি, কাঞ্চনজঙ্ঘা। এটা কাঞ্চনজঙ্ঘা হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা হয়ে গেছে, সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কি? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, ড্যাশ ভারতের একটি বিজ্ঞাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? বায়োস্ফিয়ার রিজার্ভ নয় কিন্তু কি, নল্লামালা। সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার এ, নল্লামালা কিন্তু আমাদের এই ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে না। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোন দেশগুলি ভারতের সাথে কচ্ছের রণের কিছু অংশ ভাগ করে নেয়? তাহলে ভারতের কচ্ছের রণ গুজরাটে অবস্থিত, এবং গুজরাটের যেখানে আমাদের কি পাকিস্তানের সাথে কিন্তু ভাগ করে নেয়। এই কচ্ছের রণটা কি পাকিস্তানের সাথে কিন্তু ভাগ করে নেয়। কচ্ছের বৃহৎ রণ বা কচ্ছের মধ্যে যে গ্রেট রণটা রয়েছে সেটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? এটি একটি মিঠা পানির জল, এটাই আমাদের সঠিক উত্তর হবে, কিন্তু এটাই ভুল যে আমাদের যে মিঠা পানির হ্রদ, এটা কিন্তু মিঠা পানির হ্রদ নয়, ঠিক আছে। রামসার কনভেনশন উদ্দেশ্য হলো, রামসার কনভেনশনের উদ্দেশ্য কি? জলাভূমি সংরক্ষণ। এর উদ্দেশ্য হচ্ছে কিন্তু কি জলাভূমি সংরক্ষণ করা। অপশান নাম্বার বি। নিম্নলিখিত দুটি অঞ্চলের মধ্যে কোনটি ভারতীয় জীববৈচিত্র্যের হটস্পট? হটস্পট বলতে কি বুঝি আমরা? হটস্পট বা জীববৈচিত্র্য অঞ্চল যেটাকে বলে থাকি আমরা, সেটা হচ্ছে পশ্চিমঘাট এবং পূর্ব হিমালয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, আন্দামান টিল কোন শ্রেণীর প্রাণী প্রজাতির উদাহরণ? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে স্থানীয় প্রজাতি, বা যেটাকে এন্ডামিক স্পেসিস বলা হয়, এন্ডামিক স্পেসিস বা স্থানীয় প্রজাতি। বন জীববৈচিত্র্য ইনস্টিটিউট IFB, ঠিক আছে, ড্যাশতে অবস্থিত, মানে কোথায় অবস্থিত? সেটা কিন্তু আমাদের কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা কখন প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় কখন? ডিসেম্বর 1970 খ্রিস্টাব্দে, ডিসেম্বরের 1970 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো কী রয়েছে, ডিব্রু সাইখোয়া জৈব সংরক্ষণাগার কোথায় অবস্থিত? ডিব্রু সাইখোয়া, ডিব্রু থেকেই আমাদের মনে রাখা উচিত যে আসাম, তাহলে সঠিক উত্তর হবে আসাম। বিশ্বের বৃহত্তম রিফ গ্রেট ব্যারিয়ার রিফ কোন সাগরে অবস্থিত? এটা কিন্তু প্রবাল সাগর বা কোরাল সি এর মধ্যে অবস্থিত। দেখো নেক্সট করে রয়েছে, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায়? প্রবাল প্রাচীর কিন্তু অস্ট্রেলিয়া। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কর্তৃক গঠিত WCED বা ব্র্যান্ডল্যান্ড কমিশন নামও পরিচিত, যেটা এর পুরো নাম কি? WCEDর পুরো নাম কি? WCEDর পুরো নাম হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কী রয়েছে, পরিবেশগত স্থায়িত্বের মূল উপাদানগুলি নিম্নলিখিত কোনগুলি নয়? পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যুক্তিসঙ্গত ব্যবহার, টেকসই গতিশীলতা, মানুষ, সম্প্রদায় এবং সাংস্কৃতিক উন্নয়ন। তো এখানে এটা হবে অপশান নাম্বার ডি, যে মানুষ, সম্প্রদায় এবং সংস্কৃতির উন্নয়ন। ড্যাশ বন উজাড়ের জন্য দায়ী একটি প্রধান কারণ, কোনটি কিন্তু বন উজাড়ের জন্য প্রধান কারণ? খরা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঘূর্ণিঝড়, কৃষিটাই কিন্তু আমাদের সবচেয়ে, এখন যেহেতু এটা একদিক থেকে মনে হবে যে হতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারও দিয়েছে কৃষি, এবং সঠিক উত্তর কৃষি হবে, কারণ এখন জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি হচ্ছে, তাহলে জনসংখ্যার ফলে আমাদের বন উজাড়ের জন্য বেশি দায়ী মানুষ কিন্তু সেগুলোকে কেটে ঘরবাড়ি তৈরি করছে থাকার জন্য, কারণ জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের তাহলে কৃষি। আচ্ছা, পুনর্বনায়ন বলতে কী বোঝো? পুনর্বনায়ন অর্থাৎ বনকে পুনরায় রোপণ করা বা তৈরি করা বনকে, সেটা হচ্ছে অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত বনে নতুন গাছ লাগানো, সেটাই হচ্ছে পুনর্বনায়ন। নেক্সট দেখো করেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে পরিবেশগত দায়িত্বের সমন্বয়ে উন্নয়নের পদ্ধতিটি পরিচিত, সেটা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে পরিবেশগত দায়িত্বের সমন্বয়, অর্থাৎ যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটাই যে পরিবেশের ক্ষতি না করে কিন্তু উন্নতি করতে হবে, সেটাই হচ্ছে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। ভবিষ্যৎ কথা, প্রজন্মের কথা মাথায় রেখে পরিবেশেরও ক্ষতি যেমন না হয়, আবার আমাদের উন্নয়নের ক্ষেত্রেও যেন বাধা না হয়, সেটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিবেশ সুরক্ষা জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার মূল লক্ষ্য নিয়ে ড্যাশ সালে পরিবেশ বাহিনী প্রকল্প চালু হয়, সেটা কোথায়? অপশান নাম্বার সি, জুন 1992 সালে পরিবেশ বাহিনী গঠিত হয়। পরিবেশ রক্ষার জন্য নিম্নলিখিত কোনটি প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক পদক্ষেপ ছিল? কোনটি আন্তর্জাতিক পদক্ষেপ ছিল? অপশান নাম্বার সি, সেটা হচ্ছে স্টকহোম সম্মেলন। নেক্সট দেখো কী রয়েছে, ভারতে জাতিসংঘের
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি অর্থাৎ ইউএনইপি এর অফিস কোথায় অবস্থিত, অর্থাৎ সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা কিন্তু নয়া দিল্লিতে অবস্থিত বা নতুন দিল্লিতে অবস্থিত। চিপকো আন্দোলন কোন রাজ্যের সাথে শুরু হয়েছিল? চিপকো আন্দোলন কিন্তু হয়েছিল উত্তরাখণ্ড, অপশন নাম্বার সি। নেক্সট দেখো চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গাছ এবং বন সংরক্ষণ, অপশন নাম্বার এ। সেটা হবে কি? গাছ এবং বন সংরক্ষণ। নিম্নলিখিত কোন যৌথ বন ব্যবস্থাপনা অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জেএফএম এর বৈশিষ্ট্য নয়? কোনটি ওর বৈশিষ্ট্য নয়? একটি 1988 সালে শুরু হয়েছিল একদম। আচ্ছা, এটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ। আচ্ছা, এটা কিন্তু অপশান নাম্বার ডি, সেটা কিন্তু সঠিক নয়, এটা কিন্তু যে কেন্দ্রীয় সরকারের কেবলমাত্র উদ্যোগ। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে? চিপকো আন্দোলনের মতো নিচের কোনটির লক্ষ্য উত্তর কন্নড় জেলার বন রক্ষা করা? সেটা হচ্ছে কি? এপিকো আন্দোলন। ঠিক আছে, এপিকো আন্দোলন। নেক্সট দেখো কী রয়েছে? প্রথম বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কবে পালিত হয়? 1974 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার ডি। 1974 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট দেখো কী রয়েছে? পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কিত নয় এমন আইন নির্বাচন করুন। কোন আইনটি পরিবেশ সুরক্ষার সাথে কিন্তু সম্পর্কিত নয়? দ্য পোর্ট ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1997, দ্য ওয়াটার অ্যাক্ট, ওয়াটার তো পরিবেশ, ফরেস্ট, পাবলিক লিবার্টি ইন্স্যুরেন্স লিবার্টি এটাও সম্পদ রক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের দ্য পোর্ট ল অ্যামেন্ডমেন্ট 1997, এটা কিন্তু আমাদের ওই পরিবেশ সুরক্ষার সাথে আইন নয়। নেক্সট দেখো রয়েছে ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে এরপরে প্রশ্নগুলো দেখো কী রয়েছে। দেখো এশিয়ান সিংহ বা এশিয়াটিক সিংহ যেটা জন্য বিখ্যাত গির অরণ্যটি অবস্থিত কোথায়? গির অরণ্য, গুজরাটের গির অরণ্য, অপশান নাম্বার বি। কোন ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য এশিয়ান সিংহের আবাসস্থল? সেটা কি? গুজরাটের গির অরণ্য। ঠিক আছে, নেক্সট দেখো ইয়েলোস্টোন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সেটা কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। নেক্সট দেখো নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থায়ী? সেটা হচ্ছে কিন্তু অপশান নাম্বার বি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। নেক্সট দেখো ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান নাম্বার সি, কর্ণাটকে অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে? নিচের কোনটি ভুল? আচ্ছা, জিম করবেট জাতীয় উদ্যান বাঘ সংরক্ষণ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান গন্ডারের জন্য, কচ্ছের রণ বন্যগাদা, কানহা জাতীয় উদ্যান পাখি, সবগুলোই ঠিক আছে। অপশান নাম্বার সি, না অপশান নাম্বার সি নয়, অপশান কানহা জাতীয় উদ্যান পাখি। ঠিক আছে, এটা হবে কিন্তু এটা ঠিক নয়, তাহলে অপশান নাম্বার ডি। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিকল্প জীবিকা নির্বাহের প্রচারকারী সিমলাপাল বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত। সিমলাপাল কোথায়? উড়িষ্যার সিমলাপাল। অপশান নাম্বার কি? অপশান নাম্বার হচ্ছে বি। পরের প্রশ্ন দেখো কী রয়েছে? ভারতের ওরাং টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ওরাং টাইগার রিজার্ভ, অপশান নাম্বার সি, আসামে অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পাশ দিয়ে যাওয়া নিম্নলিখিত কোন জাতীয় সড়কটি বন্যপ্রাণীর জন্য প্রধান হুমকি স্বরূপ, অর্থাৎ যেটা ক্ষতিকারক? সেটা হচ্ছে কি NH 37, অপশান নাম্বার এ। ভারতের কোন জাতীয় উদ্যানে সর্বাধিক সংখ্যক গন্ডার রয়েছে? কোথায় গন্ডার রয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে কিন্তু রয়েছে, অপশান নাম্বার সি। নেক্সট দেখো কী রয়েছে? 1982 সালে ভারত সরকার সামুদ্রিক সংরক্ষণের জন্য নিম্নলিখিত কোনটিকে সামুদ্রিক জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছে? অপশান নাম্বার এ, কচ্ছ উপসাগরে। দেখো সরকার ড্যাশ বনাঞ্চলের 51তম ব্যাঘ্র সংরক্ষণাগারের মর্যাদা প্রদান করেছে। সেটা হচ্ছে কি? 51তম ব্যাঘ্র সংরক্ষণের মর্যাদা অর্জন করেছে বা প্রদান করেছে সেটা কি? সরকার কাকে? তামিলনাড়ু বনাঞ্চলের। ঠিক আছে, 51তম ব্যাঘ্র সংরক্ষণাগারের মর্যাদা প্রদান করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? কানহা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত, অপশান নাম্বার বি, মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো পরে কী রয়েছে? ড্যাশ হলো ভারতের একটি প্রথম সংরক্ষিত বন। কোনটি একটি ভারতের প্রথম সংরক্ষিত বন? অপশান নাম্বার সি, সাতপুরা জাতীয় উদ্যান হচ্ছে কিন্তু আমাদের ভারতের প্রথম সংরক্ষিত বন। এরপরে রয়েছে দেখো পলিউশন অর্থাৎ দূষণ থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখি। দেখো সম্প্রতি ভারত সরকার ড্যাশ বছরের বেশি পুরানো যানবাহনের উপর গ্রিন ট্যাক্স আরোপের প্রস্তাব করেছে।
কোনটা? 8 বছরে, 8 বছরে পূর্ণ হলে গ্রিন ট্যাক্স প্রস্তাব করেছিল। আচ্ছা, নিচের কোনটি পরিবেশগত উদ্বেগের নিয়ম নয়? পরিবেশগত উদ্বেগের নিয়ম কোনটি নয়? ওজোন স্তরের উত্থান, অর্থাৎ ওজোন স্তর, যদি ওজোন স্তর বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের অতিবেগুনি রশ্মি আসতে বাধা পাবে, ফলে আমাদের উদ্বেগের সংখ্যা কমবে বা ক্ষতিকর প্রভাব কমবে। ঠিক আছে, নেক্সট দেখো করেছে নিচের কোনটি স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী অন্তর্ভুক্ত নয়? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোফ্লুরোকার্বন না কালো কার্বন? তো অপশান নাম্বার হবে কি বি, অ্যামোনিয়া। নেক্সট দেখো 2011 সালে সুপ্রিম কোর্ট কোন কীটনাশক তৈরি, বিক্রয় এবং ব্যবহারে নিষিদ্ধ করেছে যা মানবজাতির পাশাপাশি পরিবেশের জন্য বিপজ্জনক প্রভাব ফেলে? সেটা হচ্ছে এন্ডোসালফন, অপশান নাম্বার সি, সেটা কি এন্ডোসালফন। অ্যাসিড বৃষ্টিপাত তখন হয় যখন বায়ুমণ্ডল তীব্রভাবে কী হয়? তীব্রভাবে দূষিত হয়। বায়ুমণ্ডলের কোন উপাদানগুলি থাকে সেগুলো? তাহলে অপশান নাম্বার হবে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। সেটা থাকলে কিন্তু আমাদের কী হয়? অ্যাসিড বৃষ্টি হয়, জলের সঙ্গে বিক্রিয়া করে। অপশান তারপরে রয়েছে দেখো, ভারত সরকার জল সম্পদ রক্ষার জন্য কোন সালে জল দূষণ এবং দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন পাস করেন? এটা কিন্তু 1974 খ্রিস্টাব্দে বা 1974 সালে, অপশান নাম্বার ডি, 1974। নেক্সট দেখো কি রয়েছে, রাতের বেলায় আবাসিক এলাকার জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক প্রস্তাবিত আদর্শ শব্দের মাত্রা কত? আদর্শ শব্দের মাত্রা হচ্ছে অপশান নাম্বার সি, 45 ডেসিবেল। নেক্সট দেখো কি রয়েছে, জলের পুষ্টি সমৃদ্ধকরণের মাধ্যমে হ্রদের প্রাকৃতিকভাবে পুষ্ট হওয়াকে কি বলা হয়? প্রাকৃতিকভাবে পুষ্ট হওয়াকে বলা হয় আমাদের ইউট্রোফিকেশন। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত নয়? অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত নয়, তাহলে হবে কি অপশান নাম্বার সি, অ্যামোনিয়া, NH3। বাকি তিনটি কিন্তু আমাদের অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোনটি সিএফসি আছে, ঠিক আছে, বা সিএফসি উৎপন্ন হয়? সেটা কিন্তু কি রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটাকে বলে আমরা, রেফ্রিজারেটরের মধ্যে আমাদের কী আছে? সিএফসি উৎপন্ন হয়। এরপর রয়েছে দেখো ওয়াস্ট ম্যানেজমেন্ট থেকে কী কী রয়েছে, যে ডাস্টবিনে অজৈব পচনশীল বর্জ্য রাখা হয় তার রং কী ব্যবহার করা হয় বা তার রং কোড কী? অপশান নাম্বার বি, তার রং কোড কিন্তু নীল ব্যবহার করা হয়। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিত উপকরণগুলির মধ্যে কোন গ্রুপে কেবল অজৈব পচনশীল পদার্থ রয়েছে? অজৈব পচনশীল পদার্থ, আচ্ছা, কোন গ্রুপের মধ্যে? আচ্ছা, অজৈব পচনশীল পদার্থ হচ্ছে কিন্তু প্লাস্টিক, ডিডিটি এবং বেকেলাইট। বাকিগুলো কিন্তু কোনোটা দেখো খাদ্যের বর্জ্য এবং পশুর বর্জ্য, এটা কিন্তু কী হবে? খাদ্যের বর্জ্য, পশুর বর্জ্য কিন্তু আমাদের জৈবিক, পচে যায়, পচনশীল, জৈব পচনশীল। তুলা বর্জ্য, এটাও কিন্তু পচনশীল। কাগজ, কাঠ, চামড়া, এগুলো কিন্তু পচে যায়, এটা কিন্তু প্লাস্টিক পচে না। ডিডিটি বা বেকেলাইট এগুলো কিন্তু আমাদের অজৈব পচনশীল। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি পরিবেশ বান্ধব পদ্ধতি? শুকনো পাতা মাটির নিচে গর্তে ফেলা, একদম অপশান নাম্বার কি এ, শুকনো পাতাকে মাটির নিচে গর্তে ফেলা, এটাই কিন্তু পরিবেশ বান্ধব পদ্ধতি। নেক্সট দেখো কী রয়েছে, আন্তর্জাতিক ওজোন দিবস কবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর, 19 মার্চ, 10 সেপ্টেম্বর না 28 মার্চ? অপশান নাম্বার এ, এটা কী হবে আমাদের 16 সেপ্টেম্বর। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি প্রধানত ওজোন স্তরের ক্ষয় ঘটায়? ওজোন স্তরের ক্ষয় ঘটায় কিন্তু কি ক্লোরোফ্লোরোকার্বন, অপশান নাম্বার সি, ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট দেখো কী রয়েছে, ড্যাশ ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত গ্যাস ওজোন স্তরের জন্য ক্ষতিকারক। সেটা কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন থেকে ক্লোরিন গ্যাস নির্গত হয়, সেটা ক্লোরিন গ্যাসটা খুবই ক্ষতিকারক। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি কোন সালে 1986 সালের স্তরে সিএফসি উৎপাদন স্থগিত করার চুক্তি অনুসরণ করে সফল হয়েছিল? সেটা হয়েছিল কিন্তু 1987 সালে। নেক্সট দেখো কী রয়েছে, ওজোন স্তরের পুরুত্ব পরিমাপ করা হয় বা ওজোন স্তরে কোন এককে মাপা হয়? সেটা হচ্ছে কিন্তু ডবসন এককে বা ডবসন ইউনিট, অপশান নাম্বার এ। নেক্সট দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক? অক্সিজেন এবং ওজোন হলো অ্যাসিড বৃষ্টির দুটি প্রধান উপাদান। ওজোন ক্ষয় এবং ওজোন গর্তের প্রধান কারণ হলো ক্লোরোফ্লোরো, একদম অপশান নাম্বার সি, এটাই কিন্তু যথোপযুক্ত। তারপর কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউসের প্রভাব দায়ী নয়, ডিডিটি জৈব নিয়ন্ত্রণ এজেন্ট। তাহলে অপশান নাম্বার কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো রয়েছে, প্রতি বছর বসন্তকালে ওজোন গর্ত তৈরি হয় কোথায়? আন্টার্কটিকায় কিন্তু ওজোন হোল দেখতে পাওয়া যায়। তাহলে অপশান নাম্বার কি এ। নেক্সট দেখো কি রয়েছে, ওজোন স্তর কী দিয়ে তৈরি? অর্থাৎ ওজোন স্তর মানে ওজোন গ্যাস দিয়ে তৈরি। তাহলে ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। তাহলে তিনটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, অর্থাৎ ট্রাই অক্সিজেন, অপশান নাম্বার এ। গ্রিন হাউস প্রভাব বা জলবায়ুর পরিবর্তন, এখান থেকে দেখো কী কী রয়েছে, জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরার জন্য কোন দেশ বিশ্বের কাছে প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করেন, অর্থাৎ জলের নিচে? সেটা কী হবে? সেটা কিন্তু করেছিল কি অপশান নাম্বার ডি, মালদ্বীপ।
ঠিক আছে, অপশান নাম্বার কি ডি মালদ্বীপ। কোন খাতটি সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে? কোন খাতের ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কৃষি, বর্জ্য, ভূমি ব্যবহারের পরিবর্তন? তাহলে অপশান নাম্বার ডি, শক্তি যেখানে উৎপন্ন হয় বা শক্তি সেখানেই কিন্তু আমাদের কী হয়, গ্রিনহাউস গ্যাস বেশি নির্গত হয়। নিম্নলিখিত কোন রাসায়নিক বা গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? কোনটি? কারণ জলীয় বাষ্প, অক্সিজেন। অক্সিজেন তো হবে না, অপশান নাম্বার অক্সিজেন থাকলে হবে না। আচ্ছা, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস প্রভাবের জন্য, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপশান নাম্বার দেখো জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি। ঠিক আছে, জলীয় বাষ্প কিন্তু গ্রিনহাউস প্রভাবের জন্য খুবই দায়ী। ঠিক আছে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, হবে অপশান নাম্বার সি, অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট দেখো কী রয়েছে, আন্টার্কটিক সবুজায়নের জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? সমুদ্র স্রোতের প্রবাহ, দূষণ বৃদ্ধি, ওজোন স্তরের ক্ষয় নাকি বিশ্ব উষ্ণায়ন? আন্টার্কটিক সবুজায়নের জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? আন্টার্কটিক সবুজায়নের জন্য নিচের কোনটি ব্যবহার হতে পারে? তাহলে সঠিক উত্তর হবে এখানে দায়ী হতে পারে বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, আর্কটিক। নিচে দেখো কী রয়েছে, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নের কারণে হয় না? কোনটি বিশ্ব উষ্ণায়নের কারণে হয় না? সেটা সঠিক বৃষ্টিপাত। সঠিক পরিমাণে বিশ্ব উষ্ণায়ন বলতে সারা পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে গড় বৃদ্ধি হয়, সেই গড় বৃদ্ধিটাকেই বলা হয় আমাদের গ্লোবাল বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, তাহলে সেটার মধ্যে সঠিক বৃষ্টিপাত নাও হতে পারে। নিম্নলিখিত কোন গ্রিন হাউস গ্যাস কিয়োটো প্রোটোকলের আওতায় অন্তর্ভুক্ত? কিয়োটো প্রোটোকলের মধ্যে ওই ওজোন গ্যাস বা ওজোন স্তরকে নিয়ে আলোচনা হয়েছিল বা চুক্তি হয়েছিল কিয়োটো প্রোটোকল, সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল বা ওজোন গ্যাসের। আচ্ছা, দেখো নিচে রয়েছে পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণাপত্রটি জাতিসংঘের কর্তৃক অনুমোদিত হয়েছিল যে বছর? কোন বছর অনুমোদিত ছিল? অপশান নাম্বার বি, 2018 সালে হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, 1992 সালে ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘর পরিবেশ এবং উন্নয়ন সম্মেলন অর্থাৎ UNCDE নামে পরিচিত, সেটা কি? অপশান নাম্বার বি, পৃথিবী শীর্ষ সম্মেলন বা আর্থ সামিট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কী রয়েছে, পরের প্রশ্ন রয়েছে দেখো, পৃথিবীর শীর্ষ সম্মেলনকে আরও বলা হয়, পৃথিবীর শীর্ষ সম্মেলনকে আর কি বলা হয়? রিও শীর্ষ সম্মেলন বলা হয়। ঠিক আছে, রিও শীর্ষ সম্মেলন বলা হয়। নেক্সট দেখো কী রয়েছে, এই সংস্থাগুলির মধ্যে কোনটি জলবায়ু পরিবর্তন এবং এর প্রাকৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করে থাকে? সেটা কি? কোন সংস্থা? সেটা হচ্ছে কিন্তু জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকারি প্যানেল, সেটাই কিন্তু আমাদের করে থাকে। নেক্সট দেখো কী রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে জিএইচজির পুরো নাম কি? সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, সেটার নাম কি? গ্রিন হাউস গ্যাসেস। নেক্সট দেখো কী রয়েছে, প্রাকৃতিক শক্তি অর্থাৎ ন্যাচারাল এনার্জি নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সেটা হচ্ছে কিন্তু কি পারমাণবিক বিভাজন। পারমাণবিক বিভাজনটাই কিন্তু নবায়নযোগ্য শক্তির উদাহরণ বা উৎস। নেক্সট দেখো কী রয়েছে, প্রাকৃতিক সম্পদের যথাযথ সংজ্ঞা হিসাবে নিচের কোনটি বিবেচনা করা যেতে পারে? সেটা কি করা যেতে পারে? সেটা হচ্ছে অপশান নাম্বার সি, প্রাকৃতিক সম্পদ হলো একটি বিশেষ উপহার যা মানবজাতির জন্য একটি উপযোগী। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি সমুদ্র শক্তির উৎস নয়? সেটা কিন্তু সমুদ্র তাপশক্তি, সৌরশক্তি, তরঙ্গ শক্তি না জোয়ার ভাটা শক্তি? তো অপশান নাম্বার বি, সৌরশক্তি কিন্তু সমুদ্র শক্তির উৎস নয়। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? কোনটি শক্তির প্রচলিত উৎস নয়? সেটা হচ্ছে কিন্তু কি বায়ুকল বা বায়ু থেকে বায়ু শক্তি, যেটা হচ্ছে কিন্তু আমাদের প্রচলিত শক্তির উৎস নয়। নেক্সট দেখো কী রয়েছে, আচ্ছা বিবিধ, এরপরে আমাদের কী হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে বিবিধ থেকে যে প্রশ্নগুলো আছে সেটা দেখছি। নেক্সট দেখো কী রয়েছে, ভারতের ইকোমার্ক লোগো হলো একটি মাটির পাত্র, অর্থাৎ অপশান নাম্বার ই এটাই হবে, বা আর্দেন পট, সেটাই হচ্ছে কিন্তু ইকোমার্কের লোগো। নেক্সট দেখো কী রয়েছে, কে গোল্ডম্যান পরিবেশগত পুরস্কার গ্রিন নোবেল পুরস্কার বিজয়ী নন? সেটা হচ্ছে কিন্তু বন্দনা শিবা। বাকি কিন্তু মেধা পাটকর, চম্পা দেবীরানী শুক্লা এবং রমেশ আগরওয়াল এরা কিন্তু গ্রিন নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমাদের এই বিএ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির সমস্ত প্রশ্ন শেষ হয়ে গেল। এখানে দেন বা আর একটা ভিডিওর মধ্যে হয়ে গেছে। তো থ্যাংক ইউ। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও ESPM, সেখানে আমরা এই PDF পেয়ে যাবে। ESPM টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো থ্যাংক ইউ। ঠিক আছে।